বার্ষিকী যে আন্দোলনকারী ছাত্ররাই তাকে নিযুক্ত করেছেন, ছাত্ররা দ্বারা তিনি নিযুক্ত হয়েছেন এবং অর্থাৎ এই সরকার ছাত্রদের দ্বারা তাদের পছন্দের সরকার, তাদের নিযুক্ত হওয়ার সরকার। তো তারপরে কিন্তু আমি যত দিন যাচ্ছে আমি দেখছি যে গত পরশু রাতে আবার নতুন করে যে 3 জন উপদেষ্টাকে যুক্ত করা হলো, এটা নিয়ে যারা নিযুক্ত করেছেন দেখছি তাদের মধ্যে অস্বস্তি। তারা সমালোচনা করছেন, প্রতিবাদ করছেন, কথা বলছেন, রাজপথেও তারা সভা সমাবেশ বিক্ষোভে তারা ডাক দিয়েছেন। আমি রাজনীতির মানুষ হিসেবে খুবই উদ্বিগ্ন। তাহলে এটা কিসের লক্ষণ? এটা যে ছাত্র তরুণরা তাদেরকে নিযুক্ত করেছেন তাদের সাথে কি অন্তর্বর্তী সরকারের একটা দূরত্ব তৈরি হলো? অন্তর্বর্তী সরকার কি তাদের সাথে এখন আলাপ আলোচনা করে বুদ্ধি পরামর্শ করে কি এখন সরকার চলছে না? তাদের পরামর্শ মতামত নিয়ে নতুন উপদেষ্টাদেরকে কি এখন নিয়োগ দেওয়া হচ্ছে না? তারা এখন আন্দোলন করছেন, এমনকি আলটিমেটাম পর্যন্ত তারা দিচ্ছেন। এটা বিশেষ বিভাগের নাকি 13-14 জন উপদেষ্টা, বাকি বিভাগগুলো বঞ্চিত, এসব নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি সকল রাজনৈতিক দল সরকারকে আমরা এক কাট্টা আমরা সমর্থন দিয়েছি। কিন্তু সরকার যেভাবে গঠন হয়েছে, হ্যাঁ আমরা চেয়েছি নিরপেক্ষ একটা নন পার্টিজান একটা সরকার হবে, কিন্তু কারা উপদেষ্টা হবেন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ আলোচনা হয়নি। তো ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এটা আমার জন্য একটা অশনি সংকেত কিনা আমি আজকে উদ্বেগটা প্রকাশ করে রাখছি। আমি চাইব যে এ ধরনের পরিস্থিতি এখানে যেন সমাপ্তি ঘটে। সুতরাং এটা কারণ 3 মাস আগে যে গণ ঐক্যটা ছিল আমাদের মধ্যে, 3 মাস পরে আজকে ঐক্যের মধ্যে আমি কিছু ভাঙন বিভক্তির আলামত দেখছি, আমি কিছু ফাটল রেখা দেখছি এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি পতিত ফ্যাসিবাদী শক্তি নতুন করে তারা ফিরে আসার তারা আবার চেষ্টা করছে। এবং দুর্ভাগ্যজনক 10ই নভেম্বর নূর হোসেনের 37তম যে শাহাদাত বার্ষিকী, তাকে সামনে রেখে আওয়ামী লীগ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেভাবে বললেন তার ছবি নিয়ে রাজপথে দাঁড়াতে, এবং আওয়ামী লীগ একটা দল হিসাবে, এটা তো অনেক আগেই তার মৃত্যু ঘটেছিল, ফাঁকফোকর দিয়ে কীভাবে তারা উঠে আসার চেষ্টা করছে, কতখানি দেউলিয়া, কতখানি তারা তাদের বলতে পারেন লাজ লজ্জা শরম সব কিছু বিসর্জন দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে এখন রাজপথে দাঁড়াতে বলা হচ্ছে। দেখা যাবে যে এরপরে হয়তো বলবে ডোনাল্ড ট্রাম্প যদি যথেষ্ট না হয়, ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ছবিটা নিয়েও নামেন। আমি পরিষ্কার করে বলতে চাই, 5ই অগাস্টের পরে নতুন যে বাংলাদেশ, নতুন যে স্বাধীন জাতিরাষ্ট্র, একটা সার্বভৌম জাতিরাষ্ট্র, আমাদের যে মর্যাদা সম্মান, এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান আমাদের বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে। আওয়ামী লীগ এই পথে, চোরা গোপ্তা পথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলি, নরেন্দ্র মোদীকে বলি, বা অন্য কাউকে সাথে নিয়ে বলি, এখনও পর্যন্ত গণহত্যার জন্য তারা কোনো ক্ষমা প্রার্থনা করেনি, দুঃখ প্রকাশ নেই, কোনো সাধারণ অনুশোচনা পর্যন্ত নাই, বরঞ্চ এসব কর্মসূচি ডেকে আওয়ামী লীগের কিছু ব্যক্তিদেরকে বরঞ্চ তারা গণপিটুনির মুখে আজকে তারা ঠেলে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ ভবিষ্যতে কীভাবে রাজনীতি ফিরবে এই গণহত্যার অপরাধীদেরকে বাদ দিয়ে নতুনভাবে, সেটা আরেকটা আলোচনা। এবং সেখানে আমি আজকের মূল আলোচনা যেটা বলতে চাই, সেই জায়গা থেকে যে আমরা 5ই অগাস্টে এই গণ অভ্যুত্থান তো আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, এই ব্যাপারে আমরা সবাই আমরা একমত। এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যেটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, এসব ব্যাপারে এখানে যারা বসে আছেন বৃহত্তর রাজনৈতিক সমাজ, জনসমাজের মধ্যে এ ব্যাপারেও আমাদের মধ্যে আমরা একমত আছি। এবং নাগরিক ঐক্যের এই পেপারে ওনারা বিশ্বের বেশ কিছু দেশের উল্লেখ করেছেন,
একটা গণ আন্দোলন গণজাগরণের পরে কিভাবে তারা নতুন সংবিধানের উদ্যোগ তারা নিয়েছেন। আমার শ্রীলঙ্কার ব্যাপারে কিছু অল্প বিস্তর ধারণা আছে, আর বেশি ধারণা আছে আমার নেপালের এই সশস্ত্র বিপ্লবীদের সশস্ত্র আন্দোলনের 10 বছর পরে গত প্রায় 3 দশক ধরে কিভাবে একটা গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য কিভাবে তারা লড়াই সংগ্রাম করে গোটা জনগোষ্ঠীকে কিভাবে তৈরি করা হয়েছে, বিভিন্ন শ্রেণীকে কিভাবে তৈরি করা হয়েছে, রাজনৈতিক দলগুলো কিভাবে তৈরি হয়েছে, মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সংগঠনগতভাবে, কর্মসূচির দিক থেকে, এমনকি মনস্তাত্ত্বিকভাবে পুরনো রাজতন্ত্রকে বিদায় দিয়ে কিভাবে একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক দায়বদ্ধ সংবিধান হতে পারে। নেপালের আমার এই ব্যাপারে, কারণ আমাদের যারা ছিলেন অনেকে আমার ব্যক্তিগত বন্ধু যারা আগে ক্ষমতায় ছিলেন বা এখন যারা আছেন তারা, তাহলে তাদের সঙ্গে আমার অনেক দফা গত 25 বছরে বহু দফা বসা আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে। বাংলাদেশে এরকম একটা সম্ভাবনার জায়গাটা আমাদের এখানেও তৈরি হয়েছিল। পার্থক্যটা কোথায়? যে আমরা এখানে এখন যে আলোচনাটা করছি, বিদ্যমান সংবিধান এটা দিয়ে যে চলবে না, এটা নিয়ে কোনো বড় কোনো দ্বিমত নাই। এই সংবিধানে 17টা সংশোধনী করে এই সংবিধানকে চরম অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী এবং একটা ব্যক্তি বা দলকে কীভাবে স্বৈরতন্ত্রী করে তোলে, সংবিধান এরকম একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানের ভেতরে আছে। তার এই সংবিধানের যে পরিবর্তন লাগবে, এটাকে সংস্কার বলেন, এটাকে রূপান্তর বলেন, পরিবর্তন বলেন, শব্দ নিয়ে আমার খুব বেশি আপত্তি নেই। আমার মনোযোগটা মর্মবস্তুর দিক থেকে। সুতরাং এই সংবিধানের পরিবর্তনটা আমাদের লাগবে। সুতরাং এটা নিয়ে আমি মনে করি এখানে যারা আছেন এটা নিয়ে আমাদের মধ্যে বড় কোনো দ্বিমতের প্রশ্ন নেই। প্রশ্নটা এসছে যে আপনি নাগরিক পক্ষের বক্তব্য খুব উল্লেখ করা হয়েছে, পরিবর্তনে কিভাবে করবেন, এবং সেই পরিবর্তনের জন্য আমার এখানে এই পরিবর্তনের জন্য ইকতেদার ভাইও শেষে যে কথাটা বললেন, এই পরিবর্তনগুলোর জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, আমাদের মধ্যে কি এই পরিবর্তন করে নতুন সংবিধানের জন্য আমাদের মধ্যে কি মতৈক্য আছে? আমাদের বৃহত্তর যে রাজনৈতিক সমাজ, সুশীল সমাজ থেকে সমাজের গুরুত্বপূর্ণ সংবেদনশীল সকল অংশ, আমাদের মধ্যে কি ঐক্যমত আছে? আমাদের ছাত্র তরুণ যুবরা যারা এবারকার এই গণজাগরণ গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সারথি, যারা জানবাজি লড়াই করে একটা পরিবর্তনের দুয়ারে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন, তাদের সাথে বাকিদের কি বোঝাপড়া আছে, সমঝোতা আছে, একমত আছে? সে জায়গাটা নাই। আমাদের এখানে ইসলামপন্থীরা তারা মনে করেন ইসলামী মূল্যবোধ সম্পন্ন ইসলামী ধারার সংবিধান দরকার, যেটা নাগরিক পক্ষের এখানে বক্তব্য এখানে উল্লেখ আছে। এখানে উদারনৈতিক যে দলগুলো তারা মনে করেন এখানে একটা গণতান্ত্রিক উদারনৈতিক মূল্যবোধের ভিত্তিতে সংবিধান দরকার। এখানে প্রগতিশীল বামপন্থী ধারার যে আছেন তাদের মধ্যেও একটা সমাজতন্ত্র বা সাম্যভিত্তিক একটা মানবিক জবাবদিহিমূলক সংবিধান কীভাবে হতে পারে এ ব্যাপারে আলাপ আলোচনা আছে। বিদ্যমান সংবিধানে যেখানে ইসলামকে একটা রাষ্ট্র ধর্মে যেখানে যুক্ত করা হয়েছে, খেয়াল করবেন আওয়ামী লীগের এত বিশাল পার্লামেন্ট পুরোটা তাদের দখলে থাকার পরেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করলেও সংবিধানের এই সংশোধনীতে আওয়ামী লীগ হাত দেয়নি আওয়ামী লীগ। তাহলে এটা একটা রাজনৈতিক বস্তুগত বিবেচনা, অনেকগুলো বিবেচনার প্রশ্ন আছে। নাগরিক পক্ষের পেপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উত্থাপন করা হয়েছে। আমি এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, এই সমস্ত বিষয়গুলোকে এগুলোকে মীমাংসাটা কিভাবে হবে? মীমাংসা হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমি আগে ঐক্যমতের জায়গাটা বলেছি, তাহলে এগুলোর জাতীয় পর্যায়ে আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, মত বিনিময় লাগবে, আমাদের মধ্যে নতুন সমঝোতা, নতুন বোঝাপড়া সংবিধানটা লাগবে। আমরা বলা হয় যে সংবিধান কি? জনগণের সাধারণ ইচ্ছা, জনগণের যে সাধারণ অভিপ্রায়, তার আইনি রূপ হচ্ছে সংবিধান। সেই অভিপ্রায়টা কিভাবে বোঝা যাবে? নির্বাচনের বাইরে
এই অভিপ্রায়কে বোঝার মানে বিশ্ব স্বীকৃত অন্য কোনো পথ আছে? এখানে কয়েকজন আলোচকও তারা উল্লেখ করলেন। সেই অভিপ্রায় তো বোঝার জন্য তাহলে আপনাকে নির্বাচন লাগবে। সেটাকে কি আপনি সংবিধান সভার নির্বাচন বলবেন, রেফারেন্ডাম বলবেন, অন্য কিছু বলবেন? সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু যেটা নিয়ে আপনি মানুষের কাছে যাবেন সেটার উপরে তো আমাদের ঐক্যমত থাকা দরকার, আমাদের বোঝাপড়া থাকবে। নাগরিক ঐক্য সঠিকভাবে উল্লেখ করেছেন। বাংলাদেশের বিদ্যমান যে শ্রেণীর সমাবেশ, রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক অবস্থান, সাংস্কৃতিক জায়গা, মনস্তাত্ত্বিক যে জায়গা, আপাতত এরকম একটা ঐক্যমতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে এখনও দেখা যাচ্ছে না। এটাই হলো বাস্তবতা। কিন্তু আবার আমরা পরিবর্তন চাই, রূপান্তর চাই, সংস্কার চাই। আমরা আবার এটাকে অনেকগুলো সংশোধনে আনতে চাই। তাহলে আমরা ন্যূনতম দাঁড়াবো কোথায়? এই কথাটা বলে আমার বক্তব্যটা আমি শেষ করব। দাঁড়ানোর জায়গা আমি যেটা মনে করি যে আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পৃথিবীর অনেকগুলো দেশে নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকারকে কোনো ক্ষেত্রেই অন্য সংবিধানের অন্য কোনো আইন গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবেই সুপারসিড করবে না, কোনোভাবেই লঙ্ঘন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলো স্টেট যে এক আছে, তার একটা বড় কারণ হচ্ছে তাদের কোনো আইন দিয়ে মার্কিন কোনো নাগরিকদের কোনো গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কোনো কিছু, সেখানে কোনো আইন সেখানে ইম্পোজ করা যাবে না। আমাদের সংবিধানে আমি মনে করি এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো বোঝাপড়া দরকার। বিশেষ করে আমাদের ফ্যাসিজমের একটা তিক্ত একটা সহিংস অভিজ্ঞতার পরে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার সংবিধানে এটাকে সুনির্দিষ্টভাবে এটাকে আমি মনে করি উল্লেখ থাকা দরকার। দ্বিতীয়ত আমি মনে করি বড় দাগের, যেখানে বড় দাগের আমাদের মধ্যে হয়তো দ্বিমত হবে না, যে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা যৌক্তিক রেশনাল সমন্বয় থাকতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে ইন্ডিপেন্ডেন্টলি যাতে ফাংশনটা করতে পারে, তাহলে সেই সুরক্ষাটা দরকার। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা পুরনো দলকে একটা ফ্যাসিবাদী দলে পর্যবেসিত করে, যে ব্যবস্থা শেখ হাসিনার মতন একটা রাজনৈতিক পরিবারে জন্মে নেওয়া ব্যক্তিকেও একটা স্বৈরতান্ত্রিক করে তোলে এবং তাকে চূড়ান্ত একটা ফ্যাসিবাদী শাসনের তিনি ১ নম্বর ব্যক্তি হয়ে ওঠেন, যে ব্যবস্থা তাকে এখন একটা বিশাল গণহত্যার আসামি তাকে তৈরি করে, তাহলে নিশ্চয়ই এরকম একটা, তাহলে ৭০ অনুচ্ছেদ সহ এরকম যে বিধানগুলো আছে এগুলোর পরিবর্তন দরকার। আমরা পরিবর্তন করে কিভাবে হবে এটা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, বিএনপি সহ ৩১ দফাতে সুনির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাবনা আমাদের আছে। আমরা জাতির কাছে আমরা কিন্তু কমিট বাউন্ড যে আমরা আগামীতে নির্বাচিত সংসদ, নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধি, পরবর্তী সরকার এসব ব্যাপারে তারা কার্যকরী, তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। সুতরাং তারপরে আমি মনে করি এটা ৩১ দফা এখন যথেষ্ট না। এবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন অনেকগুলো প্রশ্ন সামনে চলে এসছে, এগুলোকে অ্যাড্রেস করা দরকার, আলোচনার মধ্যে নেওয়া দরকার। এই নিয়ে ডিসকোর্সটা কীভাবে হবে আলাপ আলোচনা করে আমি মনে করি যে আমার শ্রেণীগতভাবে, রাজনৈতিকগতভাবে আমাদেরকে প্রস্তুত করবার যে কাজ, সেই কাজটা নেওয়া দরকার। আমি কথাটা শেষ করব, কথাটা এটা বলে, প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্যের জায়গা তৈরি হয়েছে। পরপর দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা নিয়েও একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। আমরা পার্লামেন্টের পাশাপাশি একটা উচ্চ কক্ষ হবে, এটা নিয়েও আমাদের একটা আলোচনা আছে, কিন্তু নির্দিষ্টভাবে কীভাবে উচ্চ কক্ষ গঠিত হবে আমি মনে করি আলাপ আলোচনা করে সেগুলোর এগোনোর জায়গা আছে। এখানে ন্যায়পালের প্রশ্ন আছে, সাংবিধানিক আদালতের প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আমরা ধারণাগতভাবে একমত হয়েছি। নির্দিষ্টভাবে কীভাবে কার্যকারী করব আমি মনে করি সে আলোচনাটা জরুরি। আমি কথাটা শেষ করবো এটা বলে, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারটা হয়তো আগামী পার্লামেন্টে হয়তো আমরা কার্যকরী হয়তো করতে পারবো না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই আপনি সংখ্যানুপাতিক প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিকেও কিভাবে আমরা এখানে কার্যকারী করতে পারি রাজনৈতিক সমাজে ভবিষ্যতের জন্য আলাপ আলোচনা করে এগুলো শেষ করা দরকার। আমি শেষ করব
যে কথাটা বলে আমি মনে করি এখন অভ্যুত্থান আমার যে অবস্থা তৈরি করেছে সবটা একসাথে আমরা অর্জন করতে পারবো না। একসাথে যদি, কারণ দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার, যেটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সবার আগে হয়তো আমরা দাঁড়িয়ে যাব। আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি। বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। বিপ্লব করলে আমার অভ্যুত্থানকারীরা হাসিনার ইলেক্টেড রাষ্ট্রপতির কাছে যে সেখানে আমরা ভিড় জমিয়ে তার অধীনে শপথ গ্রহণ করতাম না। বিপ্লব হলে কেবলমাত্র ডিগ্রি জারি করে করে আমি অনেকগুলো 16 বছরে যারা লুটেরা বদমাশ, এদের কয়েক হাজারকে ইতিমধ্যে জেলখানা নেওয়া যেত। এদের অনেকগুলো অনুপার্জিত আয়কে ইতিমধ্যে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের হেফাজতে আনার ব্যাপার ছিল। অনেক, আমি ধরনের 100টা কথাটা বলতে পারবো। সুতরাং যেটুকু আমার অর্জন হয়েছে চলেন এটাকে ধারণ করি। যদি আমরা অনেক বেশি প্রত্যাশা করি, যেটা অবজেক্টিভ প্রস্তুতি যেটা আমার জন্য নাই, আশঙ্কা আছে যেটা অর্জন করতে পারেন, বরঞ্চ অর্জনটা কিন্তু বিসর্জনে পরিণত হতে পারে। যদি আমরা আরও অনেক বেশি, যেটার জন্য রাজনৈতিক শক্তি প্রস্তুত না, যদি সেভাবে এগোতে চাই, এমনকি আরও প্রতিক্রিয়াশীল জায়গায়, রিয়াকশনারি জায়গায় চলে যাওয়ারও কিন্তু ঝুঁকি এবং আশঙ্কা আছে। এগুলো বিবেচনার মধ্যে রাখবেন। আমরা অনেক উত্তরাধিকার বর্জন করতে চাই, কথাটা সত্য, কিন্তু আমার 52, আমার 54 সাল, আমার 68, 69, আমার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অনেক অসাধারণ উত্তরাধিকার, যেগুলোকে আবার ধারণ করবার প্রশ্ন আছে। এবং তার সাথে আমি 2024-এর গণজাগরণ, গণ অভ্যুত্থান কীভাবে সম্পর্কিত করব, গণ আকাঙ্ক্ষাকে আমি রাজনীতির মধ্য দিয়ে সংবিধান আকারে, অন্যান্য আইন আকারে কীভাবে হাজির করব, এটা রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আমি মনে করি ভবিষ্যতে আলোচনাটা শুরু হয়েছে। আমরা এই আলোচনা ভবিষ্যতে আমরা এগিয়ে নেব, কথা বলবো, বাংলাদেশকে আমরা রক্ষা করব। আপনাদের সবার